নির্ঝর ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ আগে, ফ্রেশও হয়েছে, তবে বসে আছে ঘরের কোণে, কিছুই করার নেই এইভাবে বসে থাকা ছাড়া। হঠাৎ করেই গাড়ির আওয়াজ পেল সে। কে এলো এত সকালে? নির্ঝর উঠে ব্যালকনির দিকে গেল। আজকের আকাশ অনেকটা পরিষ্কার, বেশ সুন্দর চারদিক। ব্যালকনিতে আসতেই নির্ঝরের মনটা ফুরফুরে হয়ে গেল। চোখ দুটো গেল বাড়ির গেটের কাছে। মেহুর গাড়ি এটা। মেহু নামছে গাড়ি থেকে। গাড়ির পেছনের সিটের দরজা খুলে নামালো অর্ণবকে। তারা কি তাহলে তাকে দেখতে এসেছে? নির্ঝর প্রথমে ভাবলো ডাক দিবে, কিন্তু পরক্ষণেই নিজের ভাবনা বদলে দিল। ইচ্ছে করে বিছানায় গিয়ে শুয়ে রইল। একটু অসুস্থতার ভাব। দেখাই যাক না মেহু কি তার সেবা করবে কিনা, চিন্তা করবে কিনা তার জন্য। নীলিমা নির্ঝরের জন্য খাবার বানাতে ব্যস্ত। ছেলেটার অসুস্থতা তার মাকেও অসুস্থ বানিয়ে দিয়েছে। চোখের নিচে কালচে দাগ পড়ে গেছে একদিনে। ছেলের চিন্তায় ঠিক মতো ঘুমাতেও পারছে না। এর মাঝেই নাকি আবার বিয়ে। মশকরা হচ্ছে নাকি? বিয়ে বললেই কি হয়ে যায়? কত কাজকর্ম থাকে বিয়েতে। কে দেখবে এসব? দুদিন পরেই মেহমান এসে হাজির হবে বাড়ি জুড়ে। ছেলেটা কি তখন একটু শান্তি মতো বিশ্রাম নিতে পারবে? কিভাবে নেবে? এই বাড়িতে তো তখন আর শান্তি থাকবে না। নির্ঝরের ড্যাডকে বলে যে অন্য কোথাও থাকার ব্যবস্থা করবে, তাও হবে না। আত্মীয়রা ভাববে তাদের অপমান করছে। উফ, সব জ্বালা যন্ত্রণা যেন একা নিয়েই বসে আছে নীলিমা। রিদওয়ান চৌধুরী বসার ঘরে সোফায় বসে চা খাচ্ছে। নীলিমা তীক্ষ্ণ দৃষ্টি বারবার নিক্ষেপ করছে তার দিকে, কিন্তু উনার কোনো প্রতিক্রিয়া দেখতে পাচ্ছেন না। এসব যেন তার রাগ আরো বাড়িয়ে দিচ্ছে। কলিং বেল বেজে উঠল। একজন এসে দরজা খুলে দিল। নীলিমা রান্নাঘর থেকেই উকি দিয়ে সামনে তাকালো। একটা ছোট বাচ্চার পা দেখা যাচ্ছে। নীলিমা একটু ভালো করে উকি দিয়ে তাকালো। রিদওয়ান চৌধুরী ততক্ষণে উঠে দাঁড়ালো। হাসি মুখে বলে উঠে, মেহেরিন জি। নীলিমার কানে কথাটা যেতে দেরি হলো না। এর মানে মেহেরিন আর অর্ণব এসেছে। সে আর না উকি দিয়ে খাবার বানানোতে মনোযোগ দিল। মেহেরিন হেসে বলে ওঠে, অর্ণব নিঝরকে দেখতে চেয়েছে, তাই এসেছি। বেশ ভালো তো। ড্যাডি অসুস্থ, অর্ণব কি না দেখে থাকবে নাকি? মেহেরিন হেসে পাশে তাকালো। নীলিমা রান্নাঘরে কাজ করছে। রিদওয়ান চৌধুরী হাত বাড়িয়ে দিল অর্ণবের কাছে। অর্ণব চট করে পিছু হটে গেল। মেহেরিন অর্ণবের মাথায় হাত বুলিয়ে বলল, তুমি যাও, ড্যাডির সাথে যাও, আমি আসছি, ঠিক আছে? অর্ণব মাথা নাড়ালো। এসে হাত ধরল রিদওয়ানের। রিদওয়ান তাকে নিয়ে সিঁড়িতে দিকে পা বাড়ালো। মেহেরিন এসে দাঁড়ালো রান্নাঘরে। নীলিমা নিজেকে কাজেই ব্যস্ত রাখছে। মেহেরিন পাশে দাঁড়িয়ে নীলিমার দিকে তাকিয়ে বলে, রেগে আছেন আমার উপর? নীলিমা অবাক হয়ে কাজ থামালো। ভ্রু কুচকে তাকালো মেহেরিনের দিকে। মেহেরিন হেসে বলল, আমি আপনার রাগটা আজ আর একটু বাড়াতে এসেছি। আমার মনে হয় এখনকার কথাটা এই রাগের কারণেই আপনি বুঝতে পারবেন। নীলিমার অবাক এবার চরম শিখরে উঠল। তার দৃষ্টি এখনো মেহেরিনের মাঝে। মেয়েটার মুখটা হাসি মাখা। সে এখন এসেছে তাকে রাগাতে? হেসে হেসে কথা বলবে মনে হচ্ছে। এভাবে তাকে রাগানোর ধরনটা কিছুটা আহ্লাদি আহ্লাদি মনে হচ্ছে তার। মেহেরিন নীলিমার হাত থেকে ছুরিটা নিল। নীলিমা ক্যাপসিকাম কাটছিল। মেহেরিন সেটা কাটতে কাটতে বলল, আপনার রেগে থাকাটা স্বাভাবিক। ছেলের এমন অসুস্থতা, অথচ আমি চাইছি এই অবস্থায় বিয়ে হোক। এতে আপনার ছেলে সুস্থতার বদলে আরও অসুস্থ হবার সম্ভাবনা বেশি। আমি জানি, কিন্তু কথা এটা না। কথা হলো, বলেই ছুরি চালানো থামিয়ে দিল। নীলিমার চোখের দিকে তাকিয়ে বলল, বিয়ের পর নির্ঝর, অর্ণব আর আমি এই বাড়িতে থাকবো না। নীলিমার রাগ এবার মাথায় চলল। তার মুখেও রাগের আভাস দেখা যাচ্ছে। কি বলছে এই মেয়ে? বিয়ের পর এখানে থাকবে না মানে? ছেলে বিয়ের পর ছেলের বউ এখানে থাকবে না তো কোথায় থাকবে? মেহেরিন ঠোঁটে কিঞ্চিত হাসি দেখা গেল। সে বলে ওঠে, আপনি রেগে যাচ্ছেন, আমি জানি সেটা। কিছু বলতে পারছেন না বলে আপনার হাত কাঁপছে। অতিরিক্ত রাগের কারণেই এমনটা হয়। আমি মনে করি এখন আপনি আমায় পুরোটা বলার সুযোগ দেবেন, দেবেন না? নীলিমার মুখ এবার ফুটল। শান্ত গলায় বলে ওঠে, কি বলতে চাও? বেশি কিছু বলবো না। আপনি তো জানেন অর্ণবের অবস্থা। মূলত অর্ণবের কারণেই আমরা এখানে থাকবো না। এত তাড়াতাড়ি অর্ণবের বাড়িতে মানিয়ে নিতে পারবে না। ওর খুব কষ্ট হবে। এত বছর ধরে আমি চিকিৎসা করে ওর যা উন্নতি করেছি তা হয়তো নিমিষেই চলে যাবে। এখন আপনি বলুন, এখানে আমার কি করা উচিত? নীলিমা মেহেরিনের চোখের দিকে তাকিয়ে রইল। মেহেরিন হেসে বলল, দ্বিধায় পড়ে গেলেন তো? না, কথাটা এভাবে নেবেন না, সহজভাবে নিন। আপনিও একজন মা,
আমিও একজন মা, কিন্তু মার মমতা আমার চেয়ে আপনি বেশি বুঝেন। ছেলের অসুস্থতার কারণে চাইছেন না এখন বিয়েটা হোক, এতে আপনার ছেলে অসুস্থ হয়ে যাবে। তাহলে আপনি বলুন, আমি কিভাবে চাইবো আমার ছেলে অসুস্থ হোক? আমি কি তার ভালো চাইবো না? নীলিমা চোখ সরিয়ে ফেলেন। চুলোয় থাকা নির্ঝরের জন্য স্যুপটা প্রায় হয়ে এসেছে। নীলিমা তা নেড়ে একটা বাটিতে উঠাবার জন্য ব্যস্ত হয়ে পড়ে। মেহেরিন সবজি কাটায় ব্যস্ত। নীলিমা স্যুপের বাটি আর এক গ্লাস পানি একটা ট্রেতে করে এনে মেহেরিনের সামনে ধরে। তাকে উদ্দেশ্য করে বলল, এসব উপরে নিয়ে যাও, আমি তোমাদের জন্য নাস্তা বানাবো। মেহেরিন নীলিমার হাত থেকে ট্রেটা নিয়ে বের হতে নেবে নীলিমা তখন বলে ওঠে, একজন মা আমি, মায়ের মন অনেক ভালো মতো বুঝি, তাই চাই না আমার জন্য অন্য কারো সন্তানের কোনো ক্ষতি হোক। তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো। মেহেরিন পিছনে ঘুরে নীলিমার দিকে তাকিয়ে হেসে বলে, একজন ভালো মা আপনি। অতঃপর সামনে ঘুরে নির্ঝরের ঘরের দিকে পা বাড়ায়। নির্ঝরকে দেখে ড্যাডি বলে চট করে বিছানায় চড়ে বসে অর্ণব। নির্ঝর উঠে বসে অর্ণবের মাথায় হাত নাড়ে। অর্ণব নির্ঝরের ব্যান্ডেজ করা হাতটা ধরে বলে, ড্যাডি। কিছু না, ড্যাডি একটু চোট পেয়েছে তো। ডাক্তার বলেছে তোমার ড্যাডি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, তখন আবার অর্ণবকে করে নিতে পারবে। নির্ঝরের কথাটা মনে হয় পছন্দ হলো না অর্ণবের। সে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। রিদওয়ান হেসে ঘর থেকে বের হয়ে গেলেন। নির্ঝর অর্ণবের মলিন মুখখানা দেখে বলে উঠে, আমার অর্ণবের হাসি মাখা মুখটা কোথায় দেখি, কোথায় আছে? বলেই অর্ণবের পেটের দিকে হাত বাড়ায়। অর্ণব দূরে সরে হেসে দেয়। নির্ঝর হাত ধরে অর্ণবকে কাছে টেনে তার পেটে সুরসুরি দিতে থাকে। খিলখিলিয়ে হাসে অর্ণব। অর্ণবের হাসির আওয়াজ ঘরের বাইরে থেকেই মেহেরিন পেল। বুঝতে পারে না এই লোকটার সাথে কেন অর্ণব বেশ হাসি খুশি থাকে। ঘরের মধ্যে প্রবেশ ঘটল তার। প্রথম চোখাচোখিটা নির্ঝরের সাথেই হলো। নির্ঝরকে দেখে আচমকা মুচকি হাসল সে। নির্ঝরও হাসলো তার হাসি দেখে। অর্ণব বিছানায় বসে জোরে বলে উঠে, মাম্মি। অর্ণব, ড্যাডি অসুস্থ, তাকে জ্বালাতন করো না। নির্ঝর বলে ওঠে, কে বললো অর্ণব জ্বালাতন করে? অর্ণব তো গুড বাই, তাই না অর্ণব? অর্ণব জোরে জোরে মাথা নেড়ে হ্যাঁ বলল। মেহেরিন সুপের বাটিটা টেবিলের কাছে রেখে বলল, আন্টি পাঠিয়েছে, বলেছে খেয়ে নিতে। বলেই অর্ণবকে সরালো বিছানা থেকে। বলে উঠে, ড্যাডি এখন খাবে, অর্ণব ওনাকে বিরক্ত করো না। নির্ঝর চোটটা পেয়েছিল বাঁ হাতে। মেহেরিন নির্ঝরের খাটের উপর একটা ছোট সাইজের টুল রেখে তাতে খাবার রেখে দিল। নির্ঝর চামচ দিয়ে খেয়ে যাচ্ছে। অর্ণব পাশে বসা ছিল। কি মনে করে নিজের কাঁধের ব্যাগটা খুলল সে। ব্যাগ থেকে বিভিন্ন রঙের কলম বের করলো। সেই আঁকা ছবিটাও বের করে দেখালো নির্ঝরকে। অর্ণব কিছু বলার আগেই নির্ঝর বলে উঠে, মাঝখানে অর্ণব, এটা মাম্মি আর এটা ড্যাডি। বলেই তাকালো অর্ণবের দিকে। অর্ণব একগাল হেসে মাথা নাড়ালো। নির্ঝরের ব্যান্ডেজ করা হাতে কলম দিয়ে আঁকা আঁকি শুরু করেছে অর্ণব। কি হাঁকছে এসব? মেহেরিন একবার বারণ করলো, কিন্তু নির্ঝর না করলো। করছে করুক না, যা করছে ড্যাডির জন্যই তো করছে। ইচ্ছে করেই ভীষণ খেলো নির্ঝর, মেহেরিন কি করবে তা দেখার জন্য। সে যা ভাবলো মেহু তার চেয়েও বেশি কিছু করলো। পানির গ্লাসটা তার মুখের কাছে এসে ধরলো। অর্ণব উঠে তার পিঠের মাঝে হাত বোলাতে লাগলো। এই ছোট ছোট হাতে খানিকটা সুরসুরি লাগলো নির্ঝরের। সে মুখ টিপে হেসে দিল। মেহেরিন উষ্ণ গলায় বলল, ঠিক আছে। মাথা রেখে কিঞ্চিত হাসলো। এই আদর নিতে ভালো লাগছে তার। ইস, কোথায় ছিল এই ভালোবাসা? রাতে একা ঘরে বসে আছে নির্ঝর, তাকিয়ে আছে হাতের দিকে। অর্ণব কি জানি এঁকেছে। ইংরেজি শব্দে ড্যাডিও লিখেছে। বাহ, বেশ ভালো লাগছে। অসুস্থ হলে সবাই যত্ন করলে সে যত্ন নিতে ভালো লাগে, কিন্তু এর মাঝে এই ছোট্ট হৃদয়ের ভালোবাসা নির্ঝরকে অভিভূত করলো। বাইরে থেকে শীতল হাওয়া বয়ে আসছে। এটা বৃষ্টির পূর্বাভাস। ইদানিং বৃষ্টির প্রকোপ বেড়েছে। এই বাতাসে কিছু একটা উঠছে, তার কানে আওয়াজ আসছে। নির্ঝর পাশে তাকিয়ে দেখে বিছানার পাশে থাকা টেবিল একটা কাগজ উঠছে। কাগজের উপর কিছু একটা রেখে আটকে দেওয়া হয়েছে। নির্ঝর কাগজটা হাতে নিয়ে দেখে এটা অর্ণবের আঁকা ছবি। ছবিটা দেখে অজান্তেই হেসে দিল সে। ভেবে নিল এই ছবিটা ফ্রেম বানিয়ে রেখে দিবে। 26শে বৈশাখ, কথা মতো মেহেরিন আর নির্ঝরের গায়ে হলুদ। মেহেরিনের পরিবার থেকে শুধু সে আর অর্ণব, আর সঙ্গে এসেছেন মিস মারিয়া এবং ডক্টর রাহেরা। এছাড়া আর কেউ নেই। নির্ঝর আর মেহেরিনের গায়ে হলুদ
5 তারা হোটেলে আয়োজন করা হয়েছে। দুজনের গায়ে হলুদ একসাথেই হবে। মেহেরিন একটা হলুদ রঙের লেহেঙ্গা পরে অনুষ্ঠানে সব প্রবেশ করলো। নির্ঝরের হাত ছেড়ে মাম্মি ডেকে দৌড়ে মেহেরিনের কাছে এলো অর্ণব। তার হাতে নিজের হাত মুষ্টিবদ্ধ করে সঙ্গে সঙ্গে হাঁটতে লাগলো। নির্ঝর মেহেরিনকে দেখে ভড়কে গেল। অনেকটা মিষ্টি লাগছে তাকে দেখতে। তার মুখের এই স্নিগ্ধতা এই প্রথমবার চোখে পড়ল নির্ঝরের। প্রেস, মিডিয়া সবাই উপস্থিত ছিল এই গায়ে হলুদে। খুব ধুমধাম করেই গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হলো। অনুষ্ঠান শেষে মেহেরিন আর অর্ণব বাড়ি আসার জন্য রওনা হলো। মেহেরিন খান বাড়ির সামনে গাড়ি থামালো। পুরো বাড়ি আজ আলোতে রঙিন। অনেকদিন পর বাড়িকে রঙিন সাজে দেখল সে। চোখের সামনে ভেসে উঠল নিরুদির বিয়ের কথা। ধুমধাম করেই হয়েছিল সেই বিয়ে। টানা 7 দিন অনুষ্ঠান লেগেছিল খান বাড়িতে। বাড়ির প্রথম মেয়ের বিয়ে উপলক্ষে কোনো কমতি রাখেনি শুভ্র খান, কিন্তু ছোট মেয়ের বিয়েতে নিজের জায়গার ঠাঁইটুকু পেল না সে। তার আগেই মাথা রাখার হাতটা চলে গেল মেহেরিনের। মেহেরিন আজ সারা রাত ঘুমালো না, কোনো ঘুমের ওষুধও খেলো না। মাঝরাত অবধি পুরো ঘর শুধু ঘুরে ঘুরে দেখেছে অর্ণব। মেহেরিন দেখছে অর্ণব কিছুটা হলেও গ্রোথ করছে। এসব বিষয়ে তার সবসময় অনীহা থাকলেও আজ তা নেই। একটা দীর্ঘশ্বাস ফেলল মেহেরিন। অনুষ্ঠানে আজ অনেকেই ছেলেকে নিয়ে অনেক কটূক্তি করেছে। কিছুটা হলেও সে খবর মেহেরিন পেয়েছে। বোঝে না মানুষের সমস্যাটা কি, কোথায়, কেন এত আগ্রহ তাদের। নির্ঝরের এক্স গার্লফ্রেন্ডের কিছু কথা কানে এসেছে মেহেরিন। হ্যাঁ, কথার কথাই ভাবছে। শুনলো সে নাকি সুইসাইড অ্যাটেম্প করতে গিয়েছিল। কি জানি, হায়, এতটাই ভালোবাসত নির্ঝরকে। কিন্তু নির্ঝর বোধহয় কথাকে ভালোবাসেনি। ভালোবাসলে কি আর তাকে বিয়ে করার কথা ভাবতো? ছেলেদের ভালোবাসাও অনেক আজব। তারা যখন কাউকে ভালোবাসে তখন সবটা উজাড় করে দেবে, কিন্তু তাকেই যখন ভুলে যাবে তখন এমনভাবে ভুলে যাবে যেন গাছ থেকে পরগাছা তুলে ফেলে দেওয়া হচ্ছে। আজ পর্যন্ত যত পুরুষ মানুষ দেখলো তারা বেশিরভাগই তেমন। আবার কিছু আলাদাও আছে। এই এক তার বাবা মা মারা যাবার পরও দ্বিতীয় বিয়ে করেনি। কেন করেনি? মেয়েদের কথা ভেবে। তবে আর একটা কারণও ছিল। তার হলো নিজের স্ত্রীর মতো গভীর ভালোবাসা। আমার বাবা তার অতীত নিয়েই কাটিয়ে দিতে চেয়েছিলেন বলে আর বিয়ে করেননি। মাঝে মাঝে মাঝরাতে বাবার রুমে এলে দেখতাম মায়ের ছবি হাতে নিয়ে ঘুমিয়ে আছে। কতটা ভালোবাসলে একটা লোক এমন করতে পারে? এমনকি মরবার আগেও বলে গেল অধরার পাশে যেন কবরটা দেওয়া হয়। নিজের স্ত্রীর শেষ স্মৃতি মানে আমাকে আর নিরুদিকে কতটা আগলে রেখেছে তা কি এমনি এমনি? আবার কিছু পুরুষ মানুষও আছে যারা নিজের স্ত্রীর ঝুলন্ত লাশ দেখেও তার পাশ থেকে নিজের বাচ্চাটাকে সরিয়ে আনেন না। কতটা অমানুষ হলে মানুষ এমনটা করে? এটা কি অন্য কারোর সন্তান? তারই তো সন্তান। হ্যাঁ, মেহেরিন মনে করে তার দীর মৃত্যুর পেছনে তার জিজুর হাত আছে, কারণ সেদিন দরজা খোলা ছিল। মেহেরিন খোলা দরজাই পেয়েছিল। এর মানে তার আগে নিশ্চিত কেউ এসেছিল বাড়িতে, আর এটা জিজু ছাড়া কেউ না। কিন্তু যথাযথ প্রমাণ না থাকায় কিছুই করতে পারেনি সে। এসব ভেবে তার মন বিষণ্ণ হয়ে গেল। ক্লান্ত লাগতে শুরু করলো তার। আগামীকাল অনেক কাজ আছে, বিয়ের কাজ। যদিও তার বাড়িতে মেহমান কেউ নেই, পুরো বাড়িতে সে একা আর অর্ণব, আর বলতে মিস মারিয়া। অর্ণবের জন্য বেশি অপরিচিত মানুষ বাড়িতে রাখে না সে। মেহেরিন ঘরে চোখ বুলিয়ে দেখে অর্ণব মেঝেতে পড়ে ঘুমাচ্ছে। কখন ঘুমালো খেয়াল করেনি তো। চট করে উঠে অর্ণবকে কোলে তুলল। অর্ণব ঘুমের ঘোরেই ডেকে যাচ্ছে, ড্যাডি ড্যাডি। মেহেরিন অর্ণবের কপালে চুমু খেয়ে বলল, এই তো কাল এসে পড়বে। সারা রাত না ঘুমিয়েই কাটালো মেহেরিন। ভোরের দিকেও দু চোখের পাতা এক করল না সে। ইজি চেয়ারে বসে অর্ণবকে দেখছে। গভীর ঘুমে আচ্ছন্ন অর্ণব। মেহেরিন উঠে দাঁড়াতে গেল, হুট করেই পড়ে গেল। মাথা ঘুরছে তার, ক্লান্ত লাগছে খুব। মেঝেতে বসে খাটে মাথা রেখে ঘুমিয়ে পড়ল সে। ঘুম ভাঙলো অনেক বেলা করে, তবুও কারো ডাকে। মেহেরিন তাকিয়ে দেখলো মিস মারিয়া। মিস মারিয়া মেহেরিনকে জিজ্ঞেস করলো, ঠিক আছেন ম্যাম? মেহেরিনের চোখ মিনমিন করতে লাগলো। পাশ থেকে অর্ণব গালে হাত রেখে বলল, মাম্মি। মেহেরিনের ঘুমের রেশ তখনও কাটেনি, তবুও বলে ওঠে, মাম্মি ঠিক আছে অর্ণব। অর্ণব হেসে মেহেরিনের মাথায় হাত বোলালো। মেহেরিনের ঘুম এখন কিছুটা হলেও কেটেছে। মেহেরিন ঘড়িতে তাকিয়ে দেখে যাবার সময় হয়ে গেছে। মিস মারিয়াকে বলল, অর্ণবকে যেন
তৈরি করে নিয়ে আসে। অতঃপর মেহেরিন উঠে দাঁড়ায়। এখন কিছুটা হলেও ভালো লাগছে তার। ফ্রেশ হয়ে বেরিয়ে এলো মেহেরিন। সময় হয়ে গেছে, এখনই বেরোতে হবে। অর্ণব কালো রঙের একটা স্যুট পরে মেহেরিনের সামনে এসে দাঁড়ালো। মেহেরিন হেসে বলে ওঠে, বাহ, বেশ হ্যান্ডসাম লাগছে তো আমার অর্ণব সোনাকে। মাম্মি। মেহেরিন হেসে চোখের কাজল অর্ণবের কানের পাশে লাগিয়ে দিল। অতঃপর গাড়ি নিয়ে বের হয়ে গেল। মেহেরিন হোটেলে গিয়েই সাজবে, তাই আর তৈরি হয়নি। গাড়িতে থাকা অবস্থায় একবার নির্ঝরের কল এসেছিল। মেহেরিন কল রিসিভ করে বলেছিল আসছে সে। হোটেলে এসে পৌঁছাবার পর মিস মারিয়ার কাছে অর্ণবকে দিয়ে মেহেরিন তৈরি হতে চলে গেল। কিন্তু এর আগে একবার নির্ঝরের সাথে দেখা করার দরকার ছিল। মেহেরিন নির্ঝরের ঘরের দিকে আগালো। সেখানে সে তৈরি হচ্ছে। এ সময় তার ফোনে একটা মেসেজ এলো। মেহেরিন ফোন বের করে তা চেক করতে করতে নির্ঝরের ঘরের সামনে এসে দাঁড়ালো। দরজা খোলাই ছিল। মেহেরিন দরজায় একবার টোকা দিয়ে দরজা খুলে সামনে তাকাতেই থমকে গেল। সে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। কথা নির্ঝরের অনেক কাছে, তার গলার হাতে দাঁড়িয়ে আছে আর নির্ঝরের হাত কথার হাতে। মেহেরিনকে দেখে নির্ঝর হতবাক হয়ে গেল। কি হতে চলেছে এখন? মেহু কি করবে? ভুল বুঝবে না তো তাকে? নির্ঝর কিছু বলতে নিল, কিন্তু তার আগেই মেহেরিন চলে গেল। নির্ঝর যেন স্থির হয়ে গেল। এদিকে কথা আবারও রাজ্যের কান্না জুড়ে দিয়েছে। কাঁদতে কাঁদতে নির্ঝরের অনেকটা কাছে চলে এলো সে। নির্ঝরকে অবাক করে দিয়ে মেহেরিন আবারও এলো। এসেই হাত দিয়ে পুরো দরজা খুলল। নির্ঝর আর কথা তাকিয়ে দেখছে মেহেরিনকে। মেহেরিন মুখে কিঞ্চিত হাসি টেনে বলে ওঠে, আপাতত আর 3 ঘন্টা, এরপর উনিই আমার সম্পত্তি। তখন চাইলেও হাত দিয়ে ছুঁয়ে দেখতে পারবে না, তাই এখন দেখে নিতেই পারো। কিন্তু যদি তোমাদের প্রেম বিরহ শেষ হয়ে থাকে তাহলে বের হয়ে যেতে পারো। নিজের হবু বরের সাথে কিছুটা সময় কাটানোর অধিকার আমারও আছে। কিন্তু কথা অবাক হয়ে মেহেরিনের দিকে তাকিয়ে আছে। নির্ঝর কথার হাতটা ছেড়ে দিল। মেহেরিন দরজার সাথে হেলান দিয়ে বলল, হাতটা ছাড়ো। কথা ধীরে ধীরে হাত ছাড়লো। মেহেরিন দরজা ছেড়ে দিয়ে দরজার দিকে ইশারা করলো। কথা নির্ঝরের দিকে তাকিয়ে রইল। নির্ঝর সরে দাঁড়ালো। কথা চোখের পানি মুছতে মুছতে বের হয়ে গেল ঘর থেকে। মেহেরিন ঘরে ঢুকতেই নির্ঝর বলে ওঠে, মেহু, আসলে আমার কিছু জানার ইচ্ছে নেই। একটু আগেও বলেছি 3 ঘন্টা পর আপনি আমার সম্পত্তি। উপভোগ করুন এতটুকু সময়, কেননা এরপর কিছু করার আগেও আপনাকে 100 বার ভাবতে হবে। প্রত্যেকটা কাজের কৈফিয়ত দিতে হবে আমায়। বলেই মেহেরিন দরজার সামনে এসে দাঁড়ালো। তারপর বলে ওঠে, কাউকে কখনো কষ্ট দিয়ে নিজে সুখে থাকা যায় না নির্ঝর। অন্যকে ঠিক যতটা দেবেন নিজেও ততটা ফেরত পাবেন, হোক সেটা দুঃখ বা ভালোবাসা। নির্ঝর মলিন ভাবে মেহেরিনের দিকে তাকালো। মেহেরিন চলে গেল। এই প্রথমবার তার খারাপ লাগছে কথার জন্য। ঠিক তো, কথার কোনো দোষ ছিল না। সে তো শুধু ভালোই বেসেছিল তাকে। নির্ঝর কিছুক্ষণ বসে রইল চুপ করে। অস্বস্তি লাগতে শুরু করলো তার। দাঁড়িয়ে গেল নির্ঝর। অতঃপর চলে গেল বাইরের দিকে। কথা ততক্ষণে গাড়ির কাছে চলে এলো। নির্ঝর দৌড়ে কথার গাড়ির কাছে গেল। কথা গাড়ির দরজা খুলতেই নির্ঝর পেছন থেকে কথাকে ডাক দিল। নির্ঝরের আওয়াজে কথার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। গাড়ির দরজা বন্ধ করে নির্ঝরের কাছে ছুটে এলো সে। নির্ঝরকে দেখে তার মুখে হাসি যেন শেষই হচ্ছিল না। নির্ঝর হাঁপাতে লাগলো। কথা কাঁপা কাঁপা স্বরে বলে, নির্ঝর দম নিয়ে বলে, তোমার সঙ্গে আমার কথা ছিল। কথা? নির্ঝরের গলার স্বরে কথা থমকে গেল। কি বলতে চায় নির্ঝর তাকে? নির্ঝর শীতল গলায় বলে ওঠে, সরি। হ্যাঁ, কথা মানে এটা আমার আরো আগে বলা উচিত ছিল। আমি জানি তুমি নিরপরাধ হয়েও শাস্তি পাচ্ছ। তুমি আমাকে ভালোবেসেছিলে, কিন্তু কথা গলা ততক্ষণে ভারী হয়ে আসছিল। চোখের শুকিয়ে যাওয়া অশ্রু যেন আবারও জেগে উঠল। ভারী গলায় বলে ওঠে, তুমি আমাকে ভালোবাসো না নির্ঝর? নির্ঝর কথার চোখের দিকে তাকিয়ে রইল। মেয়েটা এখন আবার কাঁদবে। সে এসেছিল সরি বলতে, কিন্তু এখন যদি সে আবারও কাঁদে তাহলে তো কিছুই হবে না। নির্ঝর চাপা দীর্ঘশ্বাস ফেলল। চোখ বন্ধ করে উষ্ণ গলায় বলে ওঠে, না। কথা এরকম কিছু শোনার ইচ্ছা না করলেও তার মন বলছিল এমন কিছুই হবে। নির্ঝরের কথার সাথে সাথে চোখ থেকে জল গড়িয়ে পড়ল তার। নির্ঝর শীতল গলায় বলে ওঠে, প্লিজ কথা কেঁদো না। আমি চাইনি তুমি কাঁদো। কথা মুহূর্তেই চোখের জল মুছে ফেলল। ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে স্বাভাবিক গলায় বলে ওঠে, তাহলে কাকে ভালোবাসতে? মেহেরিনকে? বলেই উপরে তাকালো কথা। নির্ঝর তাকিয়ে দেখলো হোটেলের ব্যালকনির থেকে দেখা যাচ্ছে মেহেরিনকে। নির্ঝর এক দৃষ্টিতে তাকিয়ে রইল সেখানে। কথা বলে ওঠে,
কংগ্রাচুলেশন তোমায়। বলেই কথা চলে গেল। নির্ঝর আর কিছু বলার সুযোগ পেল না। সে মুখ ফিরিয়ে তাকালো উপরের দিকে। মেহরিন চলে গেছে। পেছন থেকে কারো দৌড়ানোর আওয়াজ আসছে। ফারহাদ, ওরা সবাই আসছে। আরিফ এসে বলে ওঠে, কিরে নির্ঝর, তুই এখানে? আর আমরা পুরো দুনিয়া খুঁজছি। চল, দেরি হয়ে যাচ্ছে তো, তৈরি হতে হবে তোকে। বলেই টেনে নিয়ে গেল তিনজন। লেহেঙ্গাটা নির্ঝর পছন্দ করলেও মেহরিনকে যে তার পছন্দ এটা মানাবে সে ভাবেনি। খুব সুন্দর লাগছে মেহরিনকে। তার চেয়ে বেশি সুন্দর লাগছে তার হাত ধরে ছোট ছোট পায়ে এগিয়ে আসা অর্ণবকে। কালো রঙের স্যুট পরে তাকে অসাধারণ লাগছে। নির্ঝর উঠে দাঁড়ালো। তার এক হাত ব্যান্ডেজ করা, তবুও সাদা রঙের শেরওয়ানিতে চমৎকার লাগছে তাকে। শেরওয়ানির মাঝে সোনালী রঙের কারুকাজ করা। সামনে এগিয়ে এসে হাত ধরল মেহরিনের, তাকে বসালো তার পাশে। অর্ণব এসে বসলো নির্ঝরের কোলে। নির্ঝরের দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলল, ড্যাডি। নির্ঝর হেসে তার কপালে চুমু খেলো। নীলিমা আর রিদওয়ান এসে অভিনন্দন জানালো তাকে। অতঃপর অনেক ধুমধাম করে বিয়ে পড়ানো হলো। বিয়ে পড়ানোর পর সব কাপল এসে দাঁড়িয়ে নাচতে লাগলো। ফারহাদ, আরিফ, ঈশান সবাই মিলে নাচতে লাগলো। নীলিমা আর রিদওয়ানও নাচছে গানের তালে। চারিদিক ডিম লাইট জ্বালানো। বর কোণে বাদে বাকি সবাই নাচছে। অর্ণব নির্ঝরের কোলে বসে আশপাশ দেখছে। তার পাশে বসে আছে মেহরিন। হুট করেই দরজা খোলার শব্দ এলো। কেউ এসেছে এই সময়। কিন্তু কে এলো এই সময়? দরজার আওয়াজে সবাই তাকালো দরজার দিকে। লাইটের আলো জ্বললো তার উপর। সুদর্শন এক পুরুষ। সবাই অবাক হলো তাকে দেখে। মেহরিন দাঁড়িয়ে গেল তাকে দেখে। নির্ঝর অবাক হয়ে তাকিয়ে আছে মেহরিনের দিকে। মেহরিন নিম্নস্বরে বলে ওঠে, নীরব। নীরবের নাম শুনে নির্ঝর ফিরে তাকায় তার দিকে। সে হেঁটে এখানেই আসছে। তার হাতে একটা ফুলের তোড়া। মেহরিনের সামনে এসে দাঁড়ালো সে। ফুলের তোড়াটা এগিয়ে দিল মেহরিনের সামনে। সমস্ত লাইট জ্বলে উঠল। নির্ঝর এবার উঠে দাঁড়ালো। মেহরিন হেসে তোড়াটা হাতে নিল। সাদা রঙের গোলাপে ভর্তি তোড়াটা। নির্ঝর তাকিয়ে রইল মেহরিনের হাসির দিকে। হাসিটা অন্য কারোর জন্য দেখে ভালো লাগছে না তার। নীরব হেসে বলল, দেরি করে ফেললাম নাকি আমি? না, ঠিক সময় এসেছিস। মিট নির্ঝর চৌধুরী মেঘ, আমার হাজব্যান্ড। নীরব নির্ঝরের দিকে তাকালো। ভ্রু কুঁচকে গেল তার। নির্ঝরের কাছে এই ভঙ্গের কারণ জানা নেই। অতঃপর নীরব হেসে হাত বাড়িয়ে দিল। নির্ঝরও হাত বাড়িয়ে দিল তার। দুজনেই হ্যান্ডশেক করলো। নীরব হেসে বলল, কনগ্রাচুলেশনস। ধন্যবাদ। অতঃপর নীরব অর্ণবের দিকে তাকালো। অর্ণবের মাথায় হাত রাখলো। অর্ণব ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। নীরব বলে উঠে অর্ণব মাথা নাড়ালো। মেহরিন নির্ঝরকে বলল, ও নীরব আমার খুব পুরনো বন্ধু আর বিজনেস অ্যাডভাইজার। ও। ফারহাদ এসে মেহরিন আর নির্ঝরকে টেনে নিয়ে গেল নাচার জন্য। নীরব অর্ণবের হাত ধরে সেখানেই দাঁড়িয়ে রইল। নির্ঝর এক হাত মেহরিনের কোমরে রাখলো। মেহরিন দু হাত রেখেছে নির্ঝরের কাঁধে। জনম জনম সাথ চল না ইউহি গানটা বাজছে। দুজন নাচছে গানের তালে। নির্ঝর এক হাত দিয়ে মেহরিনকে ঘুরিয়ে নিল। উল্টো করে জড়িয়ে ধরলো তাকে। মেহরিনের কানে ফিসফিসিয়ে বলল, তোমার বন্ধুর হয়তো আমাকে পছন্দ হয়নি। তাই নাকি? হ্যাঁ, কিন্তু কেন বলো তো? আমি কিভাবে বলবো? বারে, তোমার বন্ধু, তুমি জানবে না। কিন্তু অপছন্দ আপনাকে করে, তাই আপনারই জানা উচিত। কেন, তাই নয় কি? নির্ঝর আর কথা বাড়ালো না। শুধু মনে মনে ঠিক করে নিল সে জেনে ছাড়বে। অর্ণব নীরবের হাত ছেড়ে দৌড়ে এলো নির্ঝরের কাছে। হেসে বলল, মাম্মি, ড্যাডি। দুজনেই হেসে সরে দাঁড়ালো। গানের টিউন চেঞ্জ হলো। অর্ণব লাফিয়ে নাচতে লাগলো। মেহরিন আর নির্ঝর হেসে তার চারিদিক ঘুরতে লাগলো। নিয়ম অনুযায়ী আজকের দিনটা মেহরিন আর নির্ঝর চৌধুরীর বাড়িতেই থাকবে। অতঃপর আগামীকাল থেকে তারা খান বাড়িতে পৌঁছাবে, যেটা মেহরিন নির্ঝরের নামে করে দিয়েছে। অনুষ্ঠান শেষে অনেক রাত করেই সবাই বের হয়। নীরব মেহরিনকে বিদায় দিয়ে চলে যায় আর নির্ঝর আর মেহরিন গাড়িতে চড়ে। তাদের মাঝখানে বসে অর্ণব। চৌধুরী বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে মেহরিনের কোলেই ঘুমিয়ে পড়ে অর্ণব। মেহরিন অর্ণবকে কোলে নিয়েই নামে। নীলিমা ঘরের বউয়ার ছেলেকে বরণ করে ঘরে ঢুকায়। মেহরিনকে নিয়ে যায় নির্ঝরের ঘরে। পুরো ঘরটা চারিদিকে ফুল ছড়িয়ে আছে। ফুলের গন্ধে ম ম করছে চারিদিক। বিছানার মাঝে লাল গোলাপের পাপড়ি ছড়িয়ে আছে। মেহরিন ঘরে ঢুকে গেলেও নির্ঝর এখনো পারেনি। সবাই আটকে রেখেছে তাকে ডাকার জন্য। নির্ঝর, কাজিন আর বন্ধুরা মিলে ফোন দিয়ে দিয়েছে। বেচারা নির্ঝর ভাঙা হাত নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে। ফারহাদ বলে ওঠে, টাকা ছাড়।
আমার কাছে কোনো টাকা নেই। ঈশান বলে ওঠে। আজকের দিনে কিপটামিচার। নির্ঝরের এক কাজিন বলে। ভাবি কিন্তু অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, তাড়াতাড়ি টাকা দাও আর চলে যাও। আরিফ বলে ওঠে। টাকা ছাড়া কিন্তু ঘরে ঢুকতে দিব না। নির্ঝর হেসে বলে। আচ্ছা। বলেই উল্টো পথে হাঁটা ধরল। সবাই অবাক হয়ে চোখ বড় বড় করে তাকিয়ে রইল নির্ঝরের দিকে। ফরহাদ নির্ঝরের হাত ধরে টেনে নিয়ে এলো দরজার কাছে। সবাই একসাথে চেঁচিয়ে বলল, কিপটে। টাকা দে। বললাম তো টাকা নেই। আর আজ রাতে ঘরে না ঢুকলে কিচ্ছু হবে না। এরপর থেকে সারা জীবন আমার সঙ্গেই থাকবে। বলেই নির্ঝর আবারও চলে যেতে নিল। সবাই ঘিরে ধরল ওকে। নির্ঝরের কাজিন বলে ওঠে। টাকা না দিয়ে তুই বের হতো দেখি, একটা হাত ভাঙা আছে, একটা পা কিন্তু এখনো ভেঙে দিব। তোরা কিন্তু রীতিমতো এবার আমাকে হুমকি দিচ্ছিস। ফরহাদ নির্ঝরের ঘাড়ে হাত রেখে বলে, না, এসব ছোটখাটো ব্যাপারে কোনো কাজ হবে না, কিছু বড় একটা করতে হবে। কি? নির্ঝর ভ্রুকুচকে বলে। ফরহাদ চেঁচিয়ে দরজার কাছে যেতে যেতে বলে, ভাবি ভাবি দেখো তোমার বর কেমন কিপটামি কর। তার আগে নির্ঝর মুখ চেপে ধরে ফরহাদের। আরে আরে কি করছিস ভাই? সাথে সাথে সবাই চেঁচিয়ে উঠল, ভাবি। নির্ঝর বলে ওঠে। আরে আরে দিচ্ছি দিচ্ছি, টাকা দিচ্ছি, তোরা থাম সবাই। তৎক্ষণাৎ থেমে গেল সবাই। জোরে জোরে হেসে উঠল। নির্ঝর ফরহাদের দিকে তাকিয়ে পকেট থেকে টাকা বের করে গুনতে লাগলো। ঈশান চট করে টাকাগুলো ছিনতাই করে দৌড়। তার পিছু পিছু সবাই দৌড়। নির্ঝর চেয়েও কাউকে আটকাতে পারল না। তার সব টাকা নিয়ে সবাই উধাও। নির্ঝর ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে। ঘরে ঢুকবে এখন। দরজা থেকে হাত বাড়াতেই তার হাত কাঁপতে লাগলো। নির্ঝর নিজের হাত ছাড়া দিল। ব্যাপার কি, হাত কাঁপছে কেন তার? ভ্রু কুচকে তাকিয়ে রইল হাতের দিকে। হঠাৎ করেই মনে পড়ল তার হাতপিট বাড়ছে। আশ্চর্য, কি হচ্ছে এসব? কেমন অন্য এক অনুভূতি। নির্ঝর মাথা ঝাঁকালো। ধুর, কি ভাবছে এসব? এমন তো কিছু না। এই বিয়েটা শুধুই 1 বছরের জন্য। এরপর মেহু চলে যাবে তাকে ছেড়ে। এর মানে এখন তার এসব ভাবা একদম নিরর্থক। কিন্তু ভাবলে সমস্যা কি? হুট করেই কথাটা মাথায় চক্কর দিল। নির্ঝর হাত দিয়ে নিজের মাথায় বাড়ি মারলো। বলতে লাগলো, পাগল হয়ে গেছিস নির্ঝর? হুট করেই দরজা খোলার শব্দ এলো। দরজা ভেতর থেকে খুলছে। নির্ঝর তাকিয়ে দেখলো মেহেরিন দরজার ওপাশে দাঁড়ানো। নির্ঝর পা থেকে মাথা অব্দি দেখতে লাগলো তাকে। চোখ আটকে গেল তার চোখে। তার হরিণী চোখের মায়াজালে আটকে গেল নির্ঝর। ঘোর কাটলো মেহুর আওয়াজে। নির্ঝর আনমনে বলে উঠে, ডাকছিলেন আমায়? কেন? নির্ঝরের হুঁশ ফিরল। বলে উঠে, কই না তো, তোমায় ডাকিনি আমি। এই যে বললেন হ্যাঁ। না মানে কিছু না। তো তুমি এখানে কিছু বলবে? আসলে বলেই মেহেরিন ঘরের ভিতর চলে গেল। নির্ঝর গেল তার পিছু পিছু। নির্ঝর তাকিয়ে রইল পুরো ঘরের দিকে। নিজের ঘরেটা চিনতেই তার কষ্ট হচ্ছে। কি চমৎকার লাগছে পুরো ঘর। মেহেরিন কিছু বলতে নেবে নির্ঝর তখনই বলে ওঠে, 1 রুমে ঘুমাবে। এই তো, তুমি চিন্তা করো না, আমি পাশের রুমে ঘুমাবো, তোমরা দুজন এখানে থাকো। বলেই নির্ঝর দরজার দিকে এগোতে নেয়। মেহেরিন তখন বলে ওঠে, না। নির্ঝর দাঁড়িয়ে পেছন ফিরে তাকায় মেহেরিনের দিকে। মানে আপনি এই রুম থেকে বের হবেন না, এখানেই থাকবেন। তোমার সাথে? মেহেরিন ভ্রুকুচকে বলে, আমাদের সাথে। বলেই ইশারা করে বিছানার দিকে। নির্ঝর তাকিয়ে দেখে বিছানার উপর অর্ণব ঘুমিয়ে আছে। নির্ঝর বলে ওঠে, ও তাই তো, তোমাদের সাথে। মেহেরিন 2 হাত বাহুতে গুজে বলে, কিন্তু তার আগে একটা কাজ করতে হবে। কি কাজ? বিছানার এই ফুল সরানোর কাজ। অর্ণব এসবের মাঝে ঘুমাতে পারবে না। কিন্তু আমার হাত তো। আপনাকে করতে বলিনি, আপনি অর্ণবকে নিয়ে সোফায় বসুন। ঘুমের মাঝে হামাগুড়ি খাওয়া ওর অভ্যাস, পড়ে গেলে আরেক বিপত্তি। নির্ঝর বাধ্য ছেলের মতো মাথা নাড়ালো। অতঃপর অর্ণবকে নিয়ে এসে বসলো সোফা। তাকিয়ে দেখতে লাগলো মেহুর কাজ। মেয়েটা খুব চটপটে। দ্রুতই নিজের সাজগোজ খুলে ফেললো। সোফায় থাকা একটা শাড়ি নিয়ে ঢুকে পড়লো ওয়াশরুমে। দ্রুত বেরো হয়ে গেল। নির্ঝর অবাক হয়ে দেখতে লাগলো। ভেজা চুলগুলোই খোপা বেঁধে নিল। বিছানার সব ফুল সরালো, তাও খুব যত্ন করে। লাল টকটকে শাড়িতে মেহুকে একটা ফুটন্ত ফুল লাগছিল। মনে হচ্ছিল এক ফুল সরাচ্ছে আর এক ফুলকে। নির্ঝরের কাছে এসে অর্ণবকে কোলে তুলে শুয়ে দিল বিছানায়। আবার জাগালো তাকে। তার পোশাক পাল্টে দিয়ে আবার বিছানায় দিতেই অর্ণব ঘুম।
শুধু একটি নজর নির্ঝরকে দেখে ড্যাডি বলে ডাক দিল। নির্ঝর মেহেরিনকে না বলেই বাইরে গেল। মেহেরিন অর্ণবকে শুয়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে পেছনে তাকাতেই দেখে নির্ঝর উধাও। কথাটা এত মাথায় নিল না। অর্ণবের দুপাশে কোলবালিশে রেখে ফোন নিয়ে চলে এলো ব্যালকনিতে। কোনো ইম্পর্ট্যান্ট মেসেজ থাকতে পারে তার জন্য। খানিকক্ষণ পর দরজা খোলার শব্দে পেছনে তাকালো মেহেরিন। তোয়ালে নিয়ে একদিকে মাথা মুছছে সে, অন্য হাতে ব্যান্ডেজটা করা। বাসর রাতে কোনো ছেলে এমনও থাকে তার জানা ছিল না। নির্ঝর অর্ণবের দিকে একবার চোখ বুলিয়ে মেহুর কাছে এলো। মেহেরিন বলে ওঠে, চেঞ্জ করতে গিয়েছিলেন? ভাবলাম আবার কখন সুযোগ পাই, তাই ফরাদ হেল্প করলো। ও, খাবে কিছু? না, আমার খিদে নেই। তো ঘুমাবে না? দেরি হবে। আপনি গিয়ে শুয়ে পড়ুন অর্ণবের পাশে। কোন পাশে ঠিক বলো তো? মেহেরিন ভ্রু কুচকে তাকালো। নির্ঝর হেসে বলল, না মানে ডান পাশে নাকি বাম পাশে? যে পাশে ইচ্ছে হয় গিয়ে শুয়ে পড়ুন। আচ্ছা। বলেই নির্ঝর এক পা গেল, আবারও এক পা পিছিয়ে এসে বলল, তুমি কিন্তু একটা মতলব বাঁচবে। মেহেরিন কথাটা শোনার পর থমকে গেল। এটা নিরুদি বলতো। নির্ঝর বলে ওঠে, না মানে তোমার সঙ্গে এক রুমে থাকতে বলে তো, তাই নিশিদের মাঝে কোনো মতলব আছে বলে মনে হচ্ছে। মেহেরিন ফোনের দিকে তাকিয়ে, কোনো মতলব নেই, বাড়ি ভর্তি মেহমান, কেউ দেখে ফেললে হাজারো কথা উঠত, তাই। ও আচ্ছা। নির্ঝর মাথা নেড়ে এবার দুই পা আগাল, কিন্তু পরক্ষণেই দুই পা পিছিয়ে আবারও এলো। মেহেরিন নির্ঝরের আশাটা অনুভব করলেও তবুও কিছু বলল না। নির্ঝরই কিছুক্ষণ পর বলে ওঠে, আচ্ছা তোমার ঘুমাতে কতক্ষণ লাগবে? অনেকক্ষণ। আর কতক্ষণ? এখন তো প্রায় মাঝরাত, ভোর অবধি থাকবে? জানি না। আচ্ছা, তুমি কি আজ ঘুমাবে না? জানি না। আচ্ছা। বলেই নির্ঝর আগালো। এবারও পিছুতে যাবে, তখনই মেহেরিন ফিরল। ভ্রু কুচকে জিজ্ঞেস করলো, সমস্যা কি বলুন তো? সমস্যা আমার না, তোমার হবে। মানে হলো। বলেই নির্ঝর মেহেরিনের কাছে এলো। হুট করেই মেহেরিনের চুলের খোপাটা খুলে দিল। মেহেরিন একটু অবাক হলো। নির্ঝর বলে ওঠে, ভেজা চুল বেঁধে রাখলে চুলটা নষ্ট হয়ে যাবে, তবে তোমার চুলগুলো ভীষণ সুন্দর। মেহেরিন এক দৃষ্টিতে তাকিয়ে রইল নির্ঝরের দিকে। শীতল বাতাস বয়ে গেল। মেহেরিনের ভেজা চুলগুলো এসে তার মুখে বাঁচল। নির্ঝর হেসে মেহেরিনের চুলগুলো কানে গুজে দিয়ে মেহেরিনের চোখের দিকে তাকিয়ে বলল, আর বিশেষভাবে তোমার হরিণী চোখ দুটো নজর কাড়ানো। মেহেরিন সেই হরিণ চোখের পাতা ফেলে ফেলে নির্ঝরকে দেখতে লাগলো। নির্ঝর হেসে বলল, গুড নাইট মেহু। বলেই নির্ঝর চলে গেল। মেহেরিন সেদিকেই তাকিয়ে রইল। নির্ঝর এসেই বিছানায় শুয়ে পড়ল আর তৎক্ষণাৎ ঘুমে ঢলে পড়ল। মেহেরিন রুমে এসে দেখে নির্ঝর আর অর্ণব দুজন দুটো কোলবালিশ আঁকড়ে ধরে ঘুমিয়ে আছে। মেহেরিন ঘরের বাতি নেভালো, এসে আবার দাঁড়ালো ব্যালকনিতে। আজ রাতেও রাত জাগা পাখি হয়ে জেগে থাকবে সে। ঘুম আসবে না আজ রাতেও, আর মেহেরিন ঘুমাতেও চায় না। রাতের আকাশের তারাগুনেই আজকের রাতটা পার করবে সে। আকাশটা আজ পরিষ্কার, খুব সুন্দর একটা চাঁদ উঠেছে আজ আকাশে। হয়তো আকাশটাও জানতো আজ রাত তার সঙ্গী হবে চাঁদ। এই চাঁদের সাথে গল্প করেই শেষ হবে এই রাত। হাতে যন্ত্রণা হবার কারণে খুব ভোরে ঘুম ভাঙল নির্ঝরের। ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখে অর্ণব ঘুমের ঘরে তার হাতের উপর হাত রেখেছে। নির্ঝর হাত শোয়া হয়ে অর্ণবের থেকে নিজের হাতটা সরালো, খুব সাবধানে, যাতে অর্ণবের ঘুম না ভাঙে। অতঃপর বিছানার ওপাশে তাকালো। ওপাশটা খালি দেখে নির্ঝরের ঘুমের ঘোর কেটে গেল। রুমের এপাশ ওপাশ তাকিয়ে কাউকে দেখতে পেল না। ঘড়ির দিকে চোখ বুলিয়ে দেখে 5:35 বাজে। এত ভোরে কি তবে উঠে পড়ে মেহু? নির্ঝর বিছানা ছেড়ে নামলো। ওয়াশরুমের দিকে গিয়ে দরজার নক করলো। না, ভেতর থেকে কোনো সাড়া পাচ্ছে না। তার মানে মেহু ওয়াশরুমে নেই। নির্ঝর বিছানার কাছে এসে ভাবতে লাগলো, নির্ঝর বিছানা ছেড়ে উঠে যাবার কারণে অর্ণব বড়াগড়ি করতে করতে বিছানার কিনারায় এসে পড়ে। নির্ঝর মাথা চুলকাতে চুলকাতে বিছানার দিকে তাকায়। অর্ণব আবারও হামাগুড়ি খাচ্ছে, এখনই পড়ে যাবে নিচে। নির্ঝর চট করেই ধরে ফেললো অর্ণবের হাতখানা, তাকে উপরে শুয়ে দিয়ে বিছানার পাশে কোলবালিশটা রাখে। মেহু ঠিকই বলেছে, ছেলেটা ঘুমের মাঝে একটু বেশি হামাগুড়ি খায়, আর একটু হলেই পড়ে গিয়ে ব্যথা পেত। তখন কি হতো? চাপা নিঃশ্বাস ছেড়ে বলে, কিন্তু মেহু, এই মেয়েটা আবার কোথায় গেল? আমার তো মনে হচ্ছে না রাতে একবারের জন্য হলেও এই রুমে সে এসেছিল। রুমে যখন আসেনি তখন কোথায় থাকবে? ব্যালকনিতে?
নির্ঝর উঠে ব্যালকনির দিকে এলো। অনেকটা অবাক হলো দেখে লাল শাড়ি পরা একটা মেয়ে ব্যালকনির এক কোনায় মেঝেতে বসে আছে। খুব গুটিয়ে বসে আছে সে, দুই হাঁটু উঠিয়ে তার মাঝে হাত রেখে দেওয়ালের মাথা ঠেকিয়ে। পরক্ষণেই নির্ঝর বুঝলো সে ঘুমাচ্ছে। নির্ঝর ধীরে ধীরে তার দিকে আগালো, নিচে বসলো তার পাশে। চুলে পুরো মুখ ঢেকে আছে তার। নির্ঝরের হাত দিয়ে তার চুলগুলো সরিয়ে মুখটা দেখতে চাইলো, এতেই নড়চড়ে উঠল সে। নির্ঝর ঘাবড়ে গেল। না, সে চায় না এই মেয়ে উঠে যাক, এভাবে স্থিরভাবে তাকে দেখতে ভালো লাগছে তার। কখন থেকে এই মেয়ে করে যাচ্ছে। একটা নাম কি তার প্রাপ্য নয়? কি নাম দেবে তার? হুমায়ুন আহমেদের গল্পে পড়া একটা নাম মাথায় ঘুরপাক আছে, নিশিকন্যা। হ্যাঁ, এই নামটা মিলে যায় তার সাথে। এই নিশিকন্যা এখানে সারা রাত জেগেছিল, হয়তো শেষ রাতে দু চোখের পাতা এক করবার সৌভাগ্য হয়েছিল তার, তাই তো এত গভীর ঘুমে আছে সে। নির্ঝরের খুব ইচ্ছে করলো তার এই নিশিকন্যাকে ছুঁয়ে দেখতে। তাকে দেখে মনে হচ্ছে একটা সত্য আঁকা ছবি, তবে এই ছবিতে মনে হচ্ছে প্রাণ আছে। সাধারণত ছবির সৌন্দর্য তার সামনে দাঁড়িয়ে নিতে হয়, আবার খুব সুন্দর ছবি হলে ইচ্ছে করে ছুঁয়ে দেখতে, কিন্তু তার কি মনোভাব এটা এখনো ঠিক করতে পারছে না। হাতটা এগিয়ে মুখের কাছে নিতেই গরম নিঃশ্বাস পড়লো হাতে। সরিয়ে নিল হাতটা। না, কাউকে এভাবে ছোঁয়া যায় না। এই তো আর ছবি না যে দেখলে দোষ হবে না। ইস, খুব আফসোস হচ্ছে, কেন একটা ছবি হলো না সে। বিভিন্ন রঙের তুলি দিয়ে আঁকা একটা ছবি, সে ছবি ছুঁয়ে দেখতে কারো অনুমতির প্রয়োজন পড়তো না। তার পাশে খুব সাবধানে বসে পড়ল নির্ঝর। অতঃপর একটা দীর্ঘশ্বাস ফেলে তাকালো আকাশের দিকে। ভোর হয়ে গেছে, অনেকক্ষণ হলো। পাখিরাও জেগে গেছে, তাদের ভোরের গানও শুরু হয়ে গেছে। নির্ঝরের ইচ্ছে করলো পাখিগুলোকে গিয়ে বলে আসতে তাদের গান যেন একটু নিচু স্বরে গায়, না হলে এই যে নিশিকন্যা জেগে যাবে ঘুম থেকে। শীতল বাতাস বয়ে যাচ্ছে, নির্ঝরের নিশিকন্যার চুলগুলো আবারও এলোমেলো হয়ে গেল। তবে নির্ঝর আর সেটা সরালো না। সে খুব বড় করে হাই তুলল, আবারও ঘুম ঘুম পাচ্ছে তার। খেয়াল করলো নিশিকন্যার মাথা রাখার জন্য একটা ঠাঁই চাইছে। নির্ঝর আর একটু ঠেসে বসলো তার সাথে, সে মাথা রাখলো তার কাঁধে। নির্ঝর মুখ টিপে হাসলো যাতে শব্দ না হয়। হে কেমন অনুভূতি! মেহর কাছে আসলে মনে হতো তার হার্টবিট এত জোরে বাড়ছে যে সে হার্ট ফেল করবে, কিন্তু এখন যে সে তার এত কাছে, তখনই তার মন শান্ত হয়ে গেল। কেমন নিশ্চুপ হয়ে গেছে সব কিছু। সময় কেন থমকে যাচ্ছে না এখানে? মনে হয় এভাবেই সারাটি জীবন পার করতে রাজি সে। আকাশের দিকে তাকাতেই চোখ দুটো বুজে আসলো তার। মনে হচ্ছে ঘুমের রাজ্য থেকে সব ঘুম এসে জড়ো হলো তার চোখে। মুহূর্তেই ঘুমিয়ে পড়ল নির্ঝর। এত কষ্ট করে বাসর ঘর সাজালাম আমরা, আর এই দুজন দেখছি এখানে বসেই সারা রাত পার করে দিল। ঈশান সবে ঘুম থেকে উঠেছে। ফারহাদের কথা শুনে দুই হাত উপরে উঠিয়ে টান টান করতে করতে বলল, নিশ্চিত সারা রাত বসে গল্প করছে দুজন। আরিফ অর্ণবকে কোলে করে ব্যালকনিতে এসে দাঁড়িয়ে হেসে দিল। ব্যাপারটা বেশ লজ্জাজনক। ফারহাদ কি মনে করে একটা ছবি তুললো তার ফোনে। অর্ণব বলে ওঠে, মাম্মি, ড্যাডি। আরিফ অর্ণব কোল থেকে নামিয়ে বলে, দেখলে অর্ণব, তোমার ড্যাডি মাম্মির কাহিনী। দুজন এখানে একসাথে সারা রাত কাটালো তোমাকে একা রেখে। অর্ণব আরিফের মুখের দিকে তাকিয়ে রইল। অতঃপর মেহরিনের কাছে গিয়ে ডাকতে লাগলো, মাম্মি, মাম্মি। মেহরিনের কানে এতক্ষণ সবার গুনগুন শব্দ কানে এলেও নিছক স্বপ্ন ভেবে ঘুমের ঘোরে ছিল, কিন্তু অর্ণবের গলার স্বর পেয়ে চোখ খুলল সে। মিটিমিটি চোখের সামনে তাকিয়ে দেখলো সবাই এখানে। তার সামনে দাঁড়ানো অর্ণব। মেহরিন ভ্রু কুঁচকালো। এবার স্পষ্ট দেখতে পাচ্ছে সে সবাই তার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। মেহরিন বুঝতে পারল না সবাই হাসছে কেন। পরক্ষণেই অনুভব করলো সে কারো ঘাড়ে মাথা দিয়ে আছে। মুহূর্তেই মেহরিন মাথা উঠালো। পাশে তাকিয়ে নির্ঝরকে দেখে ভরকে গেল সে। এ কি করে হয়? উনি এখানে এলো কখন? মেহরিন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল নির্ঝরের দিকে। তবে কি তার ঘাড়েই মাথা রেখে এতক্ষণে ঘুমিয়েছিল সে? সবার হাসির রহস্য উদ্ঘাটন করলো মেহরিন এতক্ষণে। একটা মিষ্টি হাসি দিয়ে ফারহাদের দিকে তাকিয়ে বলল, গুড মর্নিং ভাইয়া। এখন তো তোমাদের গুড মর্নিং এর সময়, আমাদের জন্য তো ব্যাড মর্নিং। এভাবে বলছেন কেন? আরিফ বলে ওঠে, বলবো না কেন? তোমাদের এত ভালোবাসা দেখে হিংসা হচ্ছে। কেন আগে আমরা বিয়ে করলাম না? হিংসে না করে একটা বিয়ে করে ফেলুন দেখি, তাহলে আর ভালোবাসার অভাব হবে না। ফারহাদ হেসে দিল মেহরিনের কথা শুনে। ঈশান বলে ওঠে, অর্ণব, বাইরে এসে তোমাদের খোঁজ না করলে তো আমরা জানতেই পারতাম না তোমরা দুজন এখানে।
মেহেরিন অর্ণবের দিকে তাকালো। তার মুখটা মলিন হয়ে আছে। ঘুম থেকে উঠে মাম্মির চেহারা দেখতে না পেয়ে বেচারা ভয় পেয়েছিল। অতঃপর বাইরে এসে মাম্মিকে খুঁজছিল কোথায়। আর তখনই ফারহাদ তারা সবাই রুমে এসে দেখলো ব্যালকনিতে এরা দুজন ঘুমিয়ে আছে। মেহেরিন উঠে দাঁড়ালো, অর্ণবের কপালে চুমু খেয়ে তাকে কোলে তুলে নিল। ফারহাদ বলে ওঠে, আরে উঠে বললে যে, মনে হচ্ছে আমরা ডিস্টার্ব করেছি তোমাদের। না ভাইয়া, ঠিক সময় এসেছেন। আরিফ বলে ওঠে, তুমি তো উঠে গেলে, এখন এই হাত ভাঙার কি করব? মেহেরিন হেসে বলল, যা ইচ্ছে করুন। বলেই মেহেরিন চলে গেল। ঈশান উঠে এক মগ জল এনে ঢেলে দিল নির্ঝরের গায়ে। নির্ঝর হকচকিয়ে উঠল, বেশ ভয় পেয়েছে সে। তাকে এভাবে দেখে সবাই হাসিতে ফেটে পড়লো। কেবল নির্ঝর ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল।